হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিমাইজ স্টাডি। আমার ইন্ডিয়ান ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছো, অনেকেরই ভিডিওগুলো খুব পছন্দ হচ্ছে। তো সেই জন্যই আমি আগে মাসে একটা করে ভিডিও দিতাম। তো এখন আমি 15 দিনে একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে 1 থেকে 15 আগস্ট পর্যন্ত যে ইম্পর্টেন্ট টপিকগুলো রয়েছে সেগুলো আমি আজকের এই ভিডিওতে কভার করছি। তো WBCS বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই আমাদের অপটিমাইজ স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো শুরু করছি ইন্ডিয়ান ইকোনমি কারেন্ট অ্যাফেয়ার্স 1 to 15 আগস্ট। আজকের ফার্স্ট কোশ্চেন, দ্য মনিটারি পলিসি কমিটি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু কিপ দ্য রেপো রেট অ্যাট, রেপো রেট কততে রেখেছে লেটেস্ট বাই মান্থলি পলিসি অফ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া? এর আনসারটা হচ্ছে 4%। এটা আনচেঞ্জড রয়েছে। এর আগের বাই মান্থলি যে পলিসি বেরোয় সেখানেও 4%-ই ছিল, এবং রিভার্স রেপো রেট যেটা সেটা এখন 3.35%, এটাও আনচেঞ্জড রয়েছে। তো এবারে কোনো কিছু চেঞ্জ করেনি। আর রিভার্স রেপোটা অলওয়েজ কম হয়, আমি আগের ভিডিওগুলোতেও বলেছি। রিভার্স রেপোটা হচ্ছে যখন আরবিআই আদার্স ব্যাংক থেকে লোন নেয়, তো সেটা হচ্ছে যে ইন্টারেস্ট রেটটা হয় সেটা 3.35%। আর আদার্স ব্যাংক যখন আরবিআই এর কাছ থেকে নেয় তখন একটু বেশি চার্জ থাকে, তো সেটা এখন হচ্ছে 4%। তো আমাদের প্রেজেন্ট আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস যে কমেন্টটা করেছেন এটা খুব আমাদের বুঝতে হবে। এখানে তিনি বলেছেন যে অ্যাকোমোডেটিভ স্ট্যান্স অফ দ্য মনিটারি পলিসি উইল কন্টিনিউ অ্যাজ লং অ্যাজ নেসেসারি to revive growth and mitigate the impact of COVID-19 pandemic while ensuring that inflation remains within target going forward. তাহলে এখনকার যে ইন্টারেস্ট রেটটা সেটা হচ্ছে কোভিড-19 প্যান্ডামিককে মিটিগেট করা এবং এই পরিস্থিতি অ্যাকোমোডেট করা, এবং তার সাথে সাথে মেন অবজেক্ট হচ্ছে ইনফ্লেশনটা ঠিক রাখা। তো ইনফ্লেশন কন্ট্রোল করা বা মনিটারি স্ট্যাবিলিটি মেনটেন করা হচ্ছে আরবিআইয়ের একটা মেন কাজ, আমরা জানি। তো এই ইনফ্লেশন টার্গেটের মধ্যেই থাকবে গোয়িং ফরওয়ার্ড, আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন। তো এখান থেকে আমরা একটু ডেপথে আমরা একটু কনসেপ্টটা বুঝবো যে এটা কি করে হচ্ছে। ইনফ্লেশন এবং ইন্টারেস্ট রেটের যে রিলেশন সেটা আমার আগের ভিডিওটাও আমি অলরেডি ডিসকাস করেছি, আমি তবু এখানে রিপিট করছি, খুবই ইন্টারেস্টিং জিনিসটা। তো যখন কোনো কারণে ইনফ্লেশন বেড়ে যায় তখন আরবিআই কী করে, ইন্টারেস্ট রেটটাকে বাড়িয়ে দেয়। ঠিক আছে, ইন্টারেস্ট রেট বা এই যে রেপো রেট, রিভার্স রেপো রেট, এই রেটগুলোকে বাড়িয়ে দেয়। তার ফলে কী হয়, ইনফ্লেশন বেশি মানে হচ্ছে বাজারে অনেক টাকা রয়েছে, মানে অনেক বেশি, টু মাচ মানি ইজ চেজিং ভেরি ফিউ গুডস। তাহলে অনেক বেশি টাকা অল্প সংখ্যক সামগ্রী কেনার জন্য কম্পিটিশন করছে। তো সেক্ষেত্রে আরবিআই ইন্টারেস্টটা বাড়িয়ে দিলে কি হবে, সেটা হচ্ছে টাইট মনিটারি পলিসি বলা হয়। মানে অনেক হাই ইন্টারেস্ট রেট পে করতে হবে লোন নেওয়ার জন্য। তো বাজার থেকে এক্সট্রা যে লিকুইডিটিটা রয়েছে মানির, সেটা অ্যাবজর্ব করা হবে। তো ইন্টারেস্ট রেট বাড়িয়ে দিলে বাজারের যে এক্সট্রা লিকুইডিটি রয়েছে যেটার জন্য ইনফ্লেশন হচ্ছে সেটাকে আরবিআই অ্যাবজর্ব করতে পারবে এবং সেক্ষেত্রে ইনফ্লেশন কন্ট্রোল হবে। তো টু কন্ট্রোল হাই ইনফ্লেশন দ্য ইন্টারেস্ট রেট ইজ ইনক্রিজড। খুবই ইম্পর্টেন্ট এই কনসেপ্টগুলো, কিন্তু বিভিন্নভাবে অপশানে তোমাদের গুলিয়ে দিতে পারে। মেন কনসেপ্টটা তোমরা সবসময় মনে রাখবে। তো ইনফ্লেশন যখন বেড়ে যাবে, জিনিসের দাম যখন বেড়ে যাবে, অনেক বেশি টাকা যখন মার্কেটে আসবে, মার্কেটের লিকুইডিটি বেড়ে যাবে, তখন সেই টাকাটাকে অ্যাবজর্ব করার জন্য আরবিআই ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেবে। ইন্টারেস্ট রেট বাড়ানো মানেই লোনগুলো আর চিপ থাকবে না, লোনগুলো অনেক কস্টলি হয়ে যাবে। তো সেই কস্টলি লোন আর কেউ নিতে চাইবে না এবং মার্কেটে এক্সট্রা টাকা আসবে না এবং মার্কেটের লিকুইডিটি অ্যাবজর্ব হবে। দ্য কস্ট অফ বরোয়িং রাইজেস, ইন্টারেস্ট রেট বাড়িয়ে দেওয়ার ফলে। নেক্সট হচ্ছে, হোয়াট ইজ দ্য মডিফাইড ডেডলাইন ফর ফাইলিং ইনকাম ট্যাক্স রিটার্ন অ্যাজ অ্যানাউন্সড বাই দ্য ইউনিয়ন গভর্নমেন্ট আফটার July 31? তো তোমরা যারা ইনকাম ট্যাক্স পে করো বা তোমাদের বাড়িতে যারা ইনকাম ট্যাক্স পে করে, প্রত্যেকটা ফাইন্যান্সিয়াল ইয়ারেই ইনকাম ট্যাক্স ফাইল করতে হয়। মানে যারা স্যালারিড পার্সন রয়েছে তাদের তো পার মান্থ একটা ইনকাম ট্যাক্স কাটা হয় এবং বছরের শেষে তোমাকে ইনকামের একটা ডিক্লারেশন দিতে হয়। এবং তুমি যে সেভিংসটা করলে, যেমন সেটা যদি ডিডাক্টেবল হয়, যেমন এলআইসি বা পেনশন ফান্ড, তো এই ক্ষেত্রে এই ডিডাক্টেবল অ্যামাউন্টগুলো টোটাল ইনকাম থেকে মাইনাস হয়ে যায়। এবং সেক্ষেত্রে যদি তোমার কোনো ইনকাম ট্যাক্স তুমি বেশি দিয়ে থাকো তো সেটা তোমার রিটার্ন চলে আসে। এটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন। সেটা ফাইল করার লাস্ট ডেট 31 জুলাই আগে ছিল। এটা করোনার জন্যই এই ডেটটাকে এক্সটেন্ড করা হয়েছিল
এবং এটাকে আবার বাড়িয়ে করা হয়েছে কত, সেপ্টেম্বর 30 তাহলে 30 সেপ্টেম্বর পর্যন্ত লাস্ট ইনকাম ট্যাক্স ফাইল করা যাবে ফর ফাইন্যান্সিয়াল ইয়ার 2019, মানে হচ্ছে 1 এপ্রিল 2019 থেকে মার্চ 31, 2020 পর্যন্ত। নেক্সট হচ্ছে ইন্ডিয়া হ্যাজ ইনক্রিজড রেস্ট্রিকশন অন দ্য ইম্পোর্টস অফ হুইচ ইলেকট্রনিক গ্যাজেট। তাহলে ইন্ডিয়া কোন ইলেকট্রনিক গ্যাজেটের ইম্পোর্ট রেস্ট্রিক্ট করেছে? তো অনেকে মোবাইল ফোনস ভাবতে পারে, এর আনসারটা হচ্ছে কালার টেলিভিশন সেটস। এবং এই কালার টেলিভিশন সেটস ইন্ডিয়া ইম্পোর্ট করে অ্যানুয়ালি $781 মিলিয়ন ইন্ডিয়া ইম্পোর্ট করে, আর মেজরিটি কামিং ফ্রম ভিয়েতনাম অ্যান্ড চায়না, এবং ভিয়েতনাম থেকেই বেশি আসে, ভিয়েতনাম এবং চায়না। তো চায়নার সাথে বর্ডার টেনশনের কারণে আমরা চায়নার থেকে ইম্পোর্টস, তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চায়না থেকে বিভিন্ন ইম্পোর্টস কমানোর চেষ্টা করছে, এবং অনেকগুলো অ্যাপ অলরেডি ব্যান হয়ে গেছে। তো সেক্ষেত্রে তোমার এই ভিয়েতনাম এবং চায়নার থেকে কালার টেলিভিশন সেটসের যে ইম্পোর্ট, সেটা কমানোর জন্য গভর্নমেন্ট রেস্ট্রিকশনস দিয়ে দিয়েছে। ইট উইল হেল্প টু পুশ লোকাল ম্যানুফ্যাকচারিং অফ টেলিভিশনস। তাহলে লোকাল যে ম্যানুফ্যাকচারার রয়েছে টেলিভিশনের, তো তারা এক্ষেত্রে এই স্টেপটার জন্য উপকৃত হতে পারে। নেক্সট হচ্ছে ওভার 44 লাখ টনস অফ ফুড গ্রেনস আর টেকেন বাই দ্য স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ আন্ডার হুইচ স্কিম। তাহলে 44 লাখ টনস অফ ফুড গ্রেনস কেনা হয়েছে কোন স্কিমের আন্ডারে? এটাও আমি আগের আমার কোনো একটা মান্থের ভিডিওতে বলা রয়েছে। তো এটা হবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা 2, এটা ফেজ 2 বলতে হচ্ছে ফেজ 2। তো এই PMGKAY এই স্কিমের আন্ডারেই FCI মানে হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া 44 লাখ টন ফুড গ্রেনস পারচেস করেছে টু প্রোভাইড ফুড গ্রেনস টু দ্য BPL এবং নিডি ফ্যামিলিজ ইন দ্য কান্ট্রি। তাহলে আমাদের যে পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম রয়েছে, সেখানে যে ফুড গ্রেনস ডিস্ট্রিবিউট করা হয়, সেটা পারচেস করার বা প্রকিওর করার দায়িত্ব হচ্ছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া, এবং প্রেজেন্টলি এটা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আন্ডারে কেনা হচ্ছে। Next question, the Central Board of the Reserve Bank of India has approved the transfer of 57,128 crore as the dividend to the central government for the accounting year 19 to 20 as per the। তাহলে 57,128 কোটি টাকার যে ডিভিডেন্ড RBI সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে যাচ্ছে 2019 থেকে 20 অ্যাকাউন্টিং ইয়ারের জন্য, সেটা কিসের আন্ডারে পড়বে? এটা হচ্ছে ECF এর ফুল ফর্ম একবার পরীক্ষায় এসেছিল, ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক। এটা আগেও আমি ডিসকাস করেছি। তো ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক এর আন্ডারেই রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তার যে সারপ্লাস অ্যামাউন্ট রয়েছে, সমস্ত রকম তার খরচ মেটানোর পর তার যে সারপ্লাস অ্যামাউন্ট রয়েছে, যেটা সে মেনলি ইন্টারেস্ট থেকে গেইন করে বা লাভ করে, সেটা সে সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয়, এবং অবশ্যই একটা রিজার্ভ রাখার পর উর্জিত অংশটাই সেন্ট্রাল গভর্নমেন্টকে দেয়। আন্ডার সেকশন 47 অফ RBI অ্যাক্ট এসেছিল 1934। তাহলে 1934-এর যে RBI অ্যাক্ট, সেই প্রভিশনস অনুযায়ী সেকশন 47-এ এটা উল্লিখিত রয়েছে যে প্রফিটস অফ দ্য RBI আর টু বি ট্রান্সফার টু দ্য গভর্নমেন্ট আফটার অল মিটিং এক্সপেন্ডিচার। সমস্ত রকম এক্সপেন্ডিচার ফুলফিল করার পর বাকি সারপ্লাসটা সেন্ট্রাল গভর্নমেন্টকে RBI দিয়ে দেবে। এবং এখানে ইকোনমিক ক্যাপিটাল ফ্রেমওয়ার্ক যে রয়েছে, RBI যেটা অ্যাডপ্ট করেছে লাস্ট ইয়ার, তো সেটা অনুযায়ী একটা রিস্ক বাফার রয়েছে। সেই রিস্ক বাফার হচ্ছে 5.5 থেকে 6.5% অফ দ্য অ্যামাউন্ট RBI নিজের কাছে রাখবে। এই জন্য এটাকে বাফার বলা হচ্ছে, রিস্ক বাফার। টোটাল ব্যালেন্স শিটের 5.5 থেকে 6.5% নিজের কাছে রাখবে। আর এই বছরে RBI ডিসাইড করেছে যে 5.5% বাফার রিস্ক হিসাবে বা রিস্ক বাফার হিসাবে নিজের কাছে রাখবে, এবং বাকি টাকাটা 57,128 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টকে RBI দিয়ে দেবে। এবং এ প্রসঙ্গে বলে রাখি যে লাস্ট ইয়ার RBI অনেকটা বেশি পরিমাণ টাকা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়েছিল, 1.7 লাখ ক্রোর। ঠিক আছে, 1.7 লাখ ক্রোর এই অ্যামাউন্ট দিয়েছিল লাস্ট ইয়ার RBI সেন্ট্রাল গভর্নমেন্টকে, এবং এবছরে 67% ডিক্লাইন হচ্ছে, এবং 57,128 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিচ্ছে। নেক্সট হচ্ছে ইকুইটি মিউচুয়াল ফান্ডস হ্যাভ উইটনেসড নেট আউটফ্লোস ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য লাস্ট 4 years. Which of the following organizations is the mutual fund market regulator in India? তাহলে ইন্ডিয়াতে মিউচুয়াল ফান্ড রেগুলেটর হচ্ছে
SEBI, Security Exchange Board of India. It was established under the SEBI Act of 1988 এবং সেবি গঠিত হয়েছিল 1992 সালে এবং এই অ্যাক্ট এসেছিল 1988 সালে। তো শেয়ার বাজারে যারা যারা ইনভলভড রয়েছে তাদের মধ্যে একটা মেজর পোর্শনস রয়েছে মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ডটা কি? ইট ইজ এ টাইপ অফ ইনভেস্টমেন্ট ভেহিকল কনসিস্টিং অফ পোর্টফোলিও স্টকস, বন্ডস অ্যান্ড আদার সিকিউরিটিজ হুইচ ইজ ওভারসিন বাই প্রফেশনাল। তো কিছু প্রফেশনাল লোক একটা ফান্ডকে ম্যানেজ করে এবং আমাদের মতো নর্মাল লোক সেই ফান্ডে টাকা ইনভেস্ট করে এবং সেখানে কিছু এক্সপার্ট থাকে কোন শেয়ার কিনলে ভালো প্রফিট হবে সেটা অ্যানালাইজ করে রিসার্চ করার পর সেখানে ইনভেস্ট করে এবং সেখান থেকে যে প্রফিট হয় সেটা কাস্টমারকে বা আমাদেরকে সে টাকাটা রিটার্ন করে। তো এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের কনসেপ্ট এবং আমাদের শেয়ার মার্কেটের পুরোপুরি কন্ট্রোল এবং রেগুলেশনস হচ্ছে সেবির উপর, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। তো এর অ্যান্সারটা হচ্ছে সেবি। এবং রিসেন্টলি কোভিড-19 জন্য আমরা জানি শেয়ার মার্কেট মার্চ মাসে অনেকটাই ডাউন হয়ে গেছিলো, যদিও এখন আস্তে আস্তে রিকভার হচ্ছে। তো এই যে ডাউনফলটা ছিল, তো সেই ডাউনফলটা একটু রিকভার হওয়ার পর আবারও কিন্তু কমছে, মাঝে মাঝেই কমছে। তো এই যে কমাটা এটা কী কারণে হচ্ছে? কেননা স্টক বা ইকুইটি সেল করে দিচ্ছে এবং এই মিউচুয়াল ফান্ড যে অর্গানাইজেশনগুলো রয়েছে তারা শেয়ারকে বিক্রি করে দিচ্ছে এবং নেট আউটফ্লোস মানে ওভারঅল তারা শেয়ার বিক্রি করে টাকা মার্কেট থেকে বের করে নিচ্ছে বিকজ অফ এ ফিয়ার অফ কোভিড-19। তো কোভিড-19 জন্য এখনও একটা ফিয়ার কাজ করছে যে মার্কেট ক্রাশ করতে পারে, স্টক মার্কেট ডাউন হতে পারে। তারা এই লসটা না করার জন্য অনেকেই পেসিমিস্টিক ভিউ পয়েন্ট থেকে তারা শেয়ার বিক্রি করে দিয়ে টাকা মার্কেট থেকে টাকা উঠিয়ে নিচ্ছে। নেক্সট হচ্ছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ব্রট দ্য স্টার্টআপস ইন দ্য কান্ট্রি আন্ডার দ্য পারভিউ অফ প্রায়োরিটি সেক্টর গাইডলাইন্স PSL। হোয়াট আর দ্য আদার PSL লিস্ট? তো ইন্ডিয়াতে যে স্টার্টআপস রয়েছে সেই স্টার্টআপসকে PSL এর আন্ডারে RBI নিয়ে এসছে। PSL মানে হচ্ছে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। তো প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ে স্টার্টআপকে নিয়ে আসা হয়েছে। তো এই প্রায়োরিটি সেক্টর লেন্ডিংয়ের মধ্যে আদার্স কী কী রয়েছে? এগ্রিকালচার, এডুকেশন, হাউজিং। তো এখানে এই সবকটাই অ্যান্সার হবে। এগ্রিকালচার, এডুকেশন, হাউজিং এই তিনটেই খুব ইম্পর্টেন্ট সেক্টর। তো প্রায়োরিটি সেক্টর লেন্ডিংটা কি? তো কিছু কিছু সেক্টর রয়েছে যেগুলো ডেভেলপমেন্টের জন্য, ওভারঅল ডেভেলপমেন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ভায়া RBI কনসিডার করে এই সেক্টরগুলো ডেভেলপমেন্ট করতে হবে এবং সেই জন্য তারা আদার্স ব্যাঙ্ককে গাইডলাইন্স দিয়ে দেয় যে 40% অফ দ্য টোটাল নেট ব্যাঙ্কস ক্রেডিট শুড গো টু দ্য প্রায়োরিটি সেক্টর লেন্ডিং। তো ব্যাংকের যে টোটাল ক্রেডিট বা যে লোন রয়েছে তার 40% PSL বা প্রায়োরিটি সেক্টর লেন্ডিংকে দিতে হবে অ্যাজ পার দ্য RBI's গাইডলাইন্স। তো এই PSL সেক্টরগুলোর মধ্যে রয়েছে এগ্রিকালচার, MSME সেক্টর, এক্সপোর্ট ক্রেডিট, এডুকেশন, হাউজিং, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, রিনিউয়েবল এনার্জি এবং লেটেস্ট এডিশন হচ্ছে স্টার্টআপস। তো এইগুলোতে ফান্ডিং করলে কী হবে? এই সেক্টরগুলো ডেভেলপ করবে এবং ওভারঅল কান্ট্রির ডেভেলপমেন্ট খুব তাড়াতাড়ি হবে। নেক্সট হচ্ছে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ রিল্যাক্সড দ্য নর্মস ফর গোল্ড লেন্ডিং ইন দ্য কান্ট্রি অ্যান্ড উইথ দিস দ্য লেন্ডার্স ক্যান নাও গিভ লোন আপ টু দ্য ভ্যালু অফ। তাহলে রিজার্ভ ব্যাঙ্ক রিসেন্টলি তার নর্মসকে রিল্যাক্সড করেছে এবং গোল্ডের উপর যে লেন্ডিং বা লোন সেটা গোল্ডের যে টোটাল ভ্যালু তার 90% পর্যন্ত লোন ব্যাংক দিতে পারবে কাস্টমারকে। তো আগে সেটা 75% ছিল, সেটাকে বাড়িয়ে এখন 90% করা হয়েছে, কারণ এটা হচ্ছে কোভিড-19 জন্য মার্কেটের লিকুইডিটি বাড়ানোর জন্য এটা করা হয়েছে। তো থ্যাংক ইউ এভরিওয়ান। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও আমি আবার 15 দিন পর নিয়ে আসবো, সেপ্টেম্বরের ফার্স্ট উইকের মধ্যে আমি দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।